সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নতুন ভর্তি হয়েছ, তো তোমরা আমাদের কলেজটিকে বেছে নিয়েছো, সেই জন্য তোমাদের অভিনন্দন জানাচ্ছি। অনলাইন ক্লাস তোমাদের এই তো শুরু হলো, তো তোমরা ক্লাসগুলো আশা করছি করবে এবং আমার বিশ্বাস তোমরা যখন সশরীরে কলেজে এসে আমাদের সাথে ক্লাস করবে, আমাদের কলেজ এবং শিক্ষক মণ্ডলী সবাইকে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগবে। তো আজ যেহেতু প্রথম ক্লাস, আমি আমার পরিচয়টা দেই। আমি নীলুফা আক্তার, প্রভাষক বাংলা বিভাগ। তো তোমাদের বাংলা প্রথম পত্রে বেশ কিছু গদ্য এবং পদ্য রয়েছে। আমি আজ গদ্য দিয়ে তোমাদের পড়ানো শুরু করব। তোমাদের গদ্য অংশে প্রথমেই একটা গল্প, ছোট গল্প আছে, যার নাম অপরিচিতা। গল্পটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন বলিষ্ঠ লেখক যার পদচারণা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে, ঠিক আছে। তার জন্ম তোমরা জানো 1861 খ্রিস্টাব্দে, আর বাংলা 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ, এবং মৃত্যু 1941 খ্রিস্টাব্দ, আর বঙ্গাব্দ যদি বলি তাহলে 1348 বঙ্গাব্দ 22 শ্রাবণ, ঠিক আছে। তো আমি রবি ঠাকুর সম্পর্কে বেশি কথা বলবো না, কারণ একটা গল্প, এই গল্পটা বেশ বড় এবং একটা ক্লাসেই শেষ না করলে আসলে ভালো লাগে না। একটা চ্যাপ্টার দুটো অংশে অনলাইনে ক্লাস নেওয়াটা খুব একটা ভালো হয় না, ঠিক আছে। তোমরা খুব সংক্ষেপে এটুকু জেনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রেষ্ঠ ছোট গল্পকার বলা হয়, এবং তার ছোট গল্প, তার পদচারণা শুরু হয় এই ভিখারিণী ছোট গল্পটি দিয়ে, যেটা 1284 বঙ্গাব্দে প্রকাশ পায়, এবং তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। মাত্র 16 বছরের ভিখারিণী ছোট গল্পটির মাধ্যমে তার ছোট গল্পে পদচারণা শুরু হয়। আচ্ছা, তিনি তার দীর্ঘ 64 বছরের জীবনে অনেক ছোট গল্প লিখেছেন, এবং তার 95টি গল্পকে একত্র করে তিনি গল্পগুচ্ছ নামে একটি ছোট গল্প গ্রন্থের সংকলন করেছেন, যার নাম গল্পগুচ্ছ। 95টি তার গল্প নিয়ে গল্পগুচ্ছ গ্রন্থটি সংকলিত হয়েছে। আচ্ছা, তার সর্বশেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প, ঠিক আছে। তো এই গেল ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর। আর শুধু যে ছোট গল্পে রবীন্দ্রনাথের সাফল্য, আমি আগে বলেছি, সাহিত্যের শাখা প্রশাখা সর্বক্ষেত্রে তার শ্রেষ্ঠত্বের দলিল রয়েছে। আচ্ছা, তো তিনি যে উপন্যাসগুলো লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ শেষের কবিতা, যোগাযোগ, ঘরে বাইরে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। আরো অনেক অসংখ্য রয়েছে। তারপর তিনি অনেক নাটকও লিখেছেন। নাটকের মধ্যে আমরা 2-4টা নাম বলতে পারি: ডাকঘর, অচলায়তন, রাজা, মুক্তধারা, রক্তকরবী। এগুলো হচ্ছে নাটক। কাব্যচর্চায়ও তার সাফল্যের অনেক পদচারণা রয়েছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 2-4টা যদি আমরা বলতে পারি: সোনাতরী, চিত্রা, বলাকা, রক্তকরবী, খনিকা, এগুলো, ঠিক আছে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মোটামুটি পরিচিতি। এছাড়া তোমরা তো জানো তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, আর আরেকটা কথা
বাড়ি। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে, ঠিক আছে। এবং তিনি জমিদার বাড়ির সন্তান ছিলেন। তো জমিদারির কাজ তদারকির জন্য তাকে কুষ্টিয়ার শিলাইদহে দীর্ঘ সময় থাকতে হয়েছে, এবং সেই সময়টাকেই বলা হয় যে ছোট গল্পের স্বর্ণযুগ। তার ছোট গল্পের স্বর্ণযুগ। তিনি জমিদারি তদারকি কাজে যে সময়টা কুষ্টিয়ার শিলাইদহে ছিলেন সেই সময়টাকেই ধরা হয়। আচ্ছা, তাহলে এবার আমরা মূল গল্পে চলে যাই। আমাদের গল্পটার নাম হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্পের মূল যে চরিত্র বা কথক, এখানে কথকও বলা যায়, সে হচ্ছে অনুপম। অনুপম একটা ছেলে যার বয়স 27। সে যখন মানে গল্পটা এসছে, আমি শুরুটা একটু তোমাদেরকে পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। অর্থাৎ আমি যে কারণে লাইনটা পড়লাম, আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ অনুপম 27 বছর বয়সে তার অতীত জীবনের কিছু উপলব্ধি থেকে কিছু অভিজ্ঞতা তুলে ধরেছে, এবং এটাই একটা গল্প, ঠিক আছে। এইভাবে গল্পটা তুলে ধরা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। আমরা বলতে পারি যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরই এখানে অনুপম নাম নিয়ে গল্পের কথক হয়ে উঠেছেন, বা অনুপম নামের ভেতর দিয়ে তিনি গল্পটা তুলে ধরেছেন, উপস্থাপন করেছেন, ঠিক আছে। এই অনুপম ছেলেটি যখন এমএ পাস করার পর তার পরিবারে আছে তার মামা এবং তার মা, আর কেউ নেই, ঠিক আছে। অনুপম এমএ পাস করার পর তার মামা ভীষণভাবে চায় যে তাকে বিয়ে দেবে। আর একটু বলে রাখি যে অনুপমের মামাই সেই পরিবারে দেখাশোনা করে, কারণ অনুপম যখন ছোট তখনই তার বাবা মারা যায়। তার বাবা আবার উকিল ছিলেন, বিখ্যাত উকিল ছিলেন, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন, কিন্তু ভোগ করার সুযোগ পাননি। আর অনুপমের মা ছিল নিতান্তই দরিদ্র ঘরের একজন রমণী। তো হঠাৎ অনুপমের বাবার অনেক টাকা পয়সা হয়, তারপর অনুপমের মা ধনী পরিবারের বধূ হয়। সেই কারণে দেখা যায় যে অনুপম ছোটবেলা থেকে অতি আহ্লাদে, অতি যত্নে বড় হয়েছে। তার মা তাকে কোনোভাবে কোনো রকম আঁচ লাগতে দেয়নি, কাজের লোক ছিল, খুব যত্নে অতি আহ্লাদে বড় করেছে। এইভাবে দেখা যায় যে বড় হবার পর অনুপমের মামা সেই ছোট থেকেই, বাবা মারা যাওয়ার পর থেকেই অনুপমের মামা সেই পরিবারে দেখাশোনা করে, এবং এমনভাবে তিনি পুরো পরিবারটাকে নিয়ন্ত্রণ করেছেন যে তার অনুমতি ছাড়া সেই পরিবারের কোনো সিদ্ধান্ত হয় না, কোনো কিছু নড়চড় হয় না, টাকা পয়সার হিসাব থেকে শুরু করে সব কিছু অনুপমের মামা নিয়ন্ত্রণ করে। অনুপমের মামা সম্পর্কে একটা কথা বলি। অনুপমের মামা ছিল অনুপমের চেয়ে বয়সে মাত্র 6 বছরের বড়। তার সম্পর্কে একটা কথা আছে, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক বন্ধুসও রস পাইবার জো নাই। অর্থাৎ তার অনুমতি ছাড়া কিছু সম্ভব না, ঠিক আছে। এই মামা অনুপমের বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগে। তো মেয়ের ব্যাপারে মামার একটা মতামত ছিল যে তিনি চান মেয়েটি হবে ধনী পরিবারের নয়, ধনী পরিবারের মেয়ে হবে না, কিন্তু তার পিতা যৌতুক দিতে আপত্তি করবে না, ঠিক আছে। অদ্ভুত একটা ব্যাপার। তিনি চান
যে মেয়ে দরিদ্র ঘরের হবে, কারণ সে সে যেন পরিবারের মাথা উঁচু করে কথা বলতে না পারে, সবসময় মাথা নিচু করে থাকবে। সেই কারণে সে দরিদ্র ঘরের মেয়ে চাইছে, এবং দরিদ্র ঘরের পিতা হওয়া সত্ত্বেও যিনি যৌতুক দিতে আপত্তি করবেন না, অর্থাৎ যৌতুকও নেবেন, আবার দরিদ্র ঘরের মেয়ের কাছ থেকেই, মেয়ের অভিভাবকের কাছ থেকেই যৌতুক নেবেন। ঠিক আছে? তো অনুপমের এক বন্ধু ছিল, নাম হরিশ। আচ্ছা, অনুপম সম্পর্কে বললাম, সে এমএ পাস করেছে, চাকরি বাকরি কিছু করছে না, খোঁজার প্রয়োজনও মনে করছে না, সংসারের কোনো ব্যাপারে তাকে মাথা ঘামাতে হয় না, কোনো দায়িত্ব নিতে হয় না। সে এভাবে বড় হওয়ার কারণে সে একটু কেমন কি বলবো, যেন অনেক কিছুই পারে না, এইরকম একজন হয়ে গেছে। এবং ছোটবেলায়ও সে দেখতে বেশ সুন্দর বলে শিক্ষকরা তাকে মাকাল ফল বলে বিদ্রুপ করত। ঠিক আছে? যখন পড়া পারতো না তখন মাকাল ফল বলে বিদ্রুপ করত। তো এখন বড় হয়ে সে তার জীবনের কিছু ঘটনার কারণে তার ওটা মনে পড়ে, এবং তার কোথাও গিয়ে হয়তো মনে হয় যে তাকে যে মাকাল ফল বলতো ঠিকই বলতো, কোনো মনে কোনো রাগ বা আক্ষেপ থেকে হয়তো বা সে এমনটা মনে করে। যাই হোক, তার বন্ধু হরিশ একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। হরিশ কানপুরে চাকরি করে, বলে যে একটা মেয়ে আছে খুব ভালো, এবং অনুপমও বিয়ের কথা শুনে মনে মনে বেশ উতলা হয়ে যায়। বলে যে মামার কাছে কথাটা তুলে দেখো, মামা কি বলে। তো মামার কাছে বৈঠকের কথাটা তোলা হয়, এবং মামাও বেশ আগ্রহ দেখায়, খোঁজ খবর নেয়, সব কিছু জানার পরে মামার মত হয়। তবে একটু খটকা লাগে যে মেয়ের বয়স 15। তখন সামাজিক প্রেক্ষাপটটা এমন ছিল যে অবিবাহিত মেয়ের বয়স 15 এটা অনেক বেশি, অর্থাৎ আরও কম বয়সে বিয়ে হয়ে যেত। মেয়ের বয়স 15 মানে ভাবছে যে কেন, মেয়ের কোনো ত্রুটি আছে নাকি যৌতুক দেওয়ার সামর্থ্য নেই বলে বিয়েটা এতদিন আটকে আছে, এইরকম নানান রকম চিন্তা চারপাশে মানুষের মনে আসে। এইরকম একটা সামাজিক অবস্থা ছিল। তো তারপরও মেয়ের বয়স 15 হওয়া সত্ত্বেও অন্যান্য সব কিছু শুনে অনুপমের মামা রাজি হয়, যে জানতে পারে যে মেয়ের নাম কল্যাণীর বাবার একসময় অনেক বেশি অর্থ সম্পদ ছিল, তারা তাদের এলাকায় জমিদারের মতো জীবনযাপন করত, কিন্তু বর্তমানে তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, এবং সেই আগের মতো জমিদারি ভাব নিয়ে তারা সেই এলাকায় চলতে পারছে না বলে তিনি দূরে এক জায়গায় গিয়ে শিক্ষকতা পেশায়, তিনি পেশা ডাক্তার, সেই পেশার শিক্ষকতায় তিনি মনোনিবেশ করে নির্বিঘ্নে মেয়ে এবং বাবা জীবনযাপন করতে থাকেন। তো সেই বিয়ের ব্যাপারে মেয়েকে আশীর্বাদ করতে যাবে, মামা যেতে চায় না, কারণ মামার একটা স্বভাবগত কিছু ব্যাপার আছে যে তিনি কখনো তার কলকাতার শহরের বাইরে কখনো যেতে চান না। ঠিক আছে? তো তার পিস্তুত ভাই নাম হচ্ছে বিনু। দেখো আমি নামগুলো লিখেছি, মামা অনুপমের মামা, মা, বন্ধু হরিশ, পিস্তুত ভাই বিনু, এই চরিত্রগুলোই আছে এই গল্পে। সেই পিস্তুত দাদা বিনু আশীর্বাদ করতে যায় কল্যাণীকে। আশীর্বাদ করে এসে বিনু দাদার আবার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা এরকম, কথায় একটু চাপা স্বভাবের, বা কোনো কিছুতে সে সহজে সন্তুষ্ট হয় না। ঠিক আছে? আমি যদি পড়ে শোনাই তাহলে তোমরা বুঝতে পারবে। বিনুদার ভাষাটা অত্যন্ত আপন, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। ঠিক আছে? মানে সহজে তৃপ্ত হন না, বা প্রকাশভঙ্গিটাই এমন কম করে বলে। তো সেই বিনু দাদা এসে পাত্রী দেখে এসে আশীর্বাদ করে এসে বলল যে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তো
তো এইরকম একজন মানুষের মুখে এই কথা শুনে অনুপম তো আরও আবেগে আপ্লুত হয়ে যায়, ভাবে যে না জানি মেয়েটা কত সুন্দর, কারণ বিনু দাদা যেহেতু এভাবে বলছে। ঠিক আছে, আচ্ছা, কন্যা পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কতটা বিশ্বাস করে যে মাত্র বিয়ে 3 দিন আগে অনুপমের সঙ্গে দেখা হয়, অর্থাৎ অনুপমকে না দেখে বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল, 3 দিন আগে তিনি অনুপমকে দেখেন। যাই হোক, বৈঠকে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, কত টাকা যৌতুক দেওয়া হবে, কতটুকু গহনা দেওয়া হবে, সব ঠিক হয়ে যায়। মামার কিছু স্বভাবগত বৈশিষ্ট্য আছে, যে তিনি বুঝতেই তো পারছো অর্থলোভী, এবং তার এমন একটা ভাব যে তিনি কখনো ঠকবেন না, তাকে কেউ কখনো ঠকবেন না, তাকে ঠকাতে পারবে না, তাকে জিততেই হবে, এবং কৃপণ স্বভাবের, অর্থলোভী স্বভাবের, তাই তিনি আগেই সব কিছু ঠিকঠাক করে নেন। আচ্ছা, গায়ে হলুদে যখন তারা যায় তখন এমনভাবে অনুপমকে আংটি, হার সব কিছু দিয়ে, গহনা দিয়ে এমনভাবে সাজানো হয়, অনুপমের নিজের কাছে মনে হয় যেন সে দোকানে গহনা নিলাম করতে যাচ্ছে। ঠিক আছে, বা তাকে নিলামে চড়ানো হচ্ছে, তাকে এমনভাবে সাজানো হয়েছে। আর গায়ে হলুদে এত লোক এলো যেন সেটা গোনার জন্য একজন কেরানি দরকার, এইভাবে ছেলেপক্ষ গায়ে হলুদের অনুষ্ঠানে গেল। আচ্ছা, সেখানে মেয়ের বাড়িতে এত লোকের জায়গা হওয়া কঠিন, ছেলেপক্ষ এমনভাবে গেছে, এবং মা এবং মামার এমন একটা ভাব, সেটা তখনকার সামাজিক প্রেক্ষাপটটাই এমন ছিল, মানে ছেলেপক্ষের ভাবই আলাদা, মা এবং মামার ভাবটা এমন যে কিভাবে মেয়েপক্ষকে নাজেহাল করা যায়, তারা এত লোক যাবে, মেয়েপক্ষ সামলাতে পারবে না, এতেই তাদের সাফল্য, এতেই তাদের সার্থকতা, তখন তারা তৃপ্তির হাসি হাসবে, এইরকম একটা মানসিকতা ছিল তখন ছেলেপক্ষে অভিভাবকদের। আচ্ছা, তো বিয়ের সভায় ওরকম বসেছিল, সেখান থেকে হঠাৎ করে শম্ভুনাথ বাবু অনুপমকে ডাকতে আসে। হ্যাঁ, পাশের ঘর থেকে অনুপমকে ডাকতে আসে, এসে বলে, তাকে একটু আলাদা করে নিয়ে বলে যে তোমার বাবা চাইছেন যে মেয়েকে যে গহনাগুলো দেওয়া হয়েছে সেই গহনাগুলো তিনি মেপে দেখবেন, তোমার কি মত? অর্থাৎ অনুপমের মামা হলুদে যাওয়ার সময় সাথে একজন শ্যাকরাকেও সাথে করে নিয়ে গিয়েছিলেন। শ্যাকরা হচ্ছে যারা সোনা মাপেন, সোনা কতটুকু খাঁটি যাচাই বাছাই করেন এবং ওজন মাপেন। তো এটা যখন মামা শম্ভুনাথ বাবুকে বলে, শম্ভুনাথ বাবু তার মনে যাই হোক, তিনি ছেলে কি বলে সেটা জানতে চেয়েছিলেন, সে কারণে অনুপমকে এসে বলে। তো অনুপম তো মামার কথার বাইরে একটা কথাও বলে না, সে পুরোপুরি মামার উপর নির্ভরশীল, মামার কথার বাইরে কোনো কথা বলার সক্ষমতা তার নাই, সে সেভাবেই বড় হয়েছে। ঠিক আছে, তখন মামাই বলে যে ও আবার কি বলবে, ওর কি বলার আছে, আমি যা বলবো তাই হবে, এভাবে শম্ভুনাথ বাবুকে থামিয়ে দিতে চান। শম্ভুনাথ বাবু বলেন যে না, তার কি মত আমাকে জানতে হবে। তারপর যখন অনুপম কিছুই বলে না, তখন তিনি বুঝতে পারেন যে আসলে তার কিছু বলার নেই, একটু ঘাড় নাড়ায়, অর্থাৎ সম্মতি জানায়। ঠিক আছে, তারপরে মেয়ের গায়ে থেকে সব গহনা খুলে শ্যাকরাকে দিয়ে গহনাগুলো যাচাই করা হয়। সেই শ্যাকরা গহনাগুলো দেখে বলে যে এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই এমন সোনা, এখন ইহাতে খাদ নাই এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। অর্থাৎ সেগুলো সেই নানা দাদার আমলের অনেক পুরনো গহনা, যেগুলোতে খাদ নেই বলেই চলে। শ্যাকরা একটা গহনা একটু বাঁকা করে দেখায় যে বেঁকে যাচ্ছে, অর্থাৎ গহনাতে খাদ যত কম থাকে বা খাদ যদি না থাকে তখন গহনাটা নরম হয়, খাদ বেঁকে যায়, খাদ দিলে গহনাটা শক্ত হয়।
তিনি বাকিয়ে দেখান যে এখানে কোনো খাদ নেই। তখন শম্ভুনাথ এবং আরও কথাও বলেন শেখরা যে ওজন করার পরে মামা বুঝতে পারেন যে যেটুকু গহনা দেওয়ার কথা হয়েছিল এখানে তার চেয়ে অনেক বেশিই আছে। হ্যাঁ, তখন শম্ভুনাথ বাবু সেই গহনাগুলোর মধ্য থেকে একটা ইয়াররিং অর্থাৎ কানের দুল তুলে নিয়ে শেখরাকে দিয়ে বলে যে এটা একটু মেপে দেখেন তো। তখন শেখরা সেটা দেখে বলে যে এটা বিলাতি মাল, এতে সোনার ভাগ সামান্যই আছে, ঠিক আছে। তখন সেই শম্ভুনাথ বাবু সেই ইয়াররিংটা নিয়ে সেটা মামার হাতে দেয়, দিয়ে বলে যে এটা আপনার কাছেই রেখে দেন। মামা সেটা দেখে বুঝতে পারে যে মামা মেয়েকে আশীর্বাদ করার জন্য যেই গয়নাটা দিয়েছিল এটা সেই গয়না, এবং লজ্জায় অপমানে মামার মুখ লাল হয়ে যায়, ঠিক আছে। যেহেতু গয়না যাচাই করতে এসে দেখলো যে তারা যেটা দিয়েছে সেটাই নিম্নমানের গহনা। আচ্ছা, যাই হোক, তারপর শম্ভুনাথ বাবু সবাইকে বলে আপনারা খেয়ে নেন। তো সবাই বলে, মামা বলে কেন বিয়ের আগে খাবো কেন, আগে বিয়েটা হয়ে যায়, বলে যে খেয়ে নেন, অসুবিধা নেই। তখন বরযাত্রী সবাই খেয়ে নেয়। অনুপমকেও খেতে বলে যে তুমিও খেয়ে নাও। ও মামা ওকে বলে যে বিয়ে হোক তারপর খাবে। তখন অনুপম খায় না, কিন্তু বাকি সবাই খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে শম্ভুনাথ বাবু বলে যে এবার তাহলে আপনাদের গাড়ি ডেকে দিই, আপনাদেরকে আর কষ্ট দেবো না। তখন মামা অবাক হয়ে যায় যে এসব কি বলছেন আপনি, বিয়ে হবে না, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তখন শম্ভুনাথ বাবু বলে যে ঠাট্টা তো আপনি করেছেন আমাদের সাথে। তখন শম্ভুনাথ বাবু একটা কথা বলে যে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। অর্থাৎ আমার মেয়ের গহনা আমি চুরি করব বা যা দেওয়ার কথা আমি তার চেয়ে কম দেব, তার মানে কিন্তু মেয়ের গহনা চুরি করা। তো এরকম যারা ভাবে তাদের কাছে আমি মেয়ে দেব না। অর্থাৎ তিনি বিয়েটা দিতে চাচ্ছেন না, অথচ তাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন আর কোনো কথা বলারই সুযোগ দিল না, গাড়ি রেখে দিল, তাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দিল। তখন বরযাত্রী সেই বিয়ের আয়োজন যা যা থাকে, ব্যান্ড পার্টি, চেয়ার টেবিল, সব কিছু তছনছ করে ভাঙচুর করে চলে যায়। এবং এমন একটা অবস্থা হয়, মানে তারা অবাক হয়ে যায়, এটা কেমন যুগ পড়লো যেখানে সমাজটা এমন ছিল যে ছেলেপক্ষ বিয়ে ভেঙে উঠে যায়, মেয়ের বাবা পা ধরে কান্নাকাটি করে ছেলেপক্ষকে অনুনয় বিনয় করে লগ্ন ভ্রষ্টা হবে মেয়ে, বিয়েটা করানোর জন্য, ঠিক আছে। ছেলেপক্ষ অনেক সময় বিয়ে ভেঙে দিতে চায়, কিন্তু মেয়ের বাবা নত হয়ে বিয়েটা দেওয়ার চেষ্টা করে। আর এখানে কিনা মেয়ের বাবাই বিয়েটা ভেঙে দিচ্ছে। এতে তারা বেশ আশ্চর্য হয়, কিন্তু যে মেয়ের বাবা নিজেই ভয় পায় না মেয়ের আবার বিয়ে কি করে হবে, অন্য মানুষ 10 কথা বললে কি যায় আসে, ঠিক আছে। আচ্ছা, সবাই যে খেয়ে গেল তাদের পরিস্থিতিটা কেমন হলো দেখো। একটা কথা আছে এরকম, বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল, পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ, সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। অর্থাৎ খাওয়ার পরে চলে যাওয়ার পরে তাদের মনে এত একটা অস্বস্তি, এত একটা যন্ত্রণা হচ্ছে যে বাড়িতে বিয়ে হলো না সেই বাড়ির খাবার আমরা খেয়ে আসলাম, এত অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যেন পাক যন্ত্রটাকে টেনে যদি সেখানে ফেলে আসতে পারতাম তাহলে মনের কষ্টটা একটু কম হতো, ঠিক আছে। এইভাবে 1 বছর কেটে গেল। মামা একটু ঝামেলা করলো, হইচই করলো, জটলা করে করে আলোচনা করলো, মামলা করতে চাইলো, মানহানির মামলা। তখন এলাকার বিজ্ঞজনেরা বললো যে আপনি এইসব মামলা টামলা করেন না, যেটুকু তামাশা বাকি আছে তাহলে সেটাও হয়ে যাবে। অর্থাৎ এগুলো করে কোনো লাভ হবে না, আরও বিষয়টা আরও বাজে হবে, এটাই বোঝালো। তারপর মামা থেমে গেল এবং মা মনে মনে ভাবলো যে এই লজ্জা, এই অপমানের কথা যখন সবাই ভুলে যাবে
তখন আবার বিয়ের কথা বলবে। এভাবে তারা কিছুটা সময় নিল, 1 বছর কেটে গেল। আর অনুপম মনে মনে ভাবে এটা সম্পূর্ণই তার কল্পনা। সে মনে মনে ভাবে যে কল্যাণী কল্যাণীর অন্যান্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসছে, কিন্তু কল্যাণী রাজি হচ্ছে না। বাবা বিয়ের চেষ্টা করছে, কল্যাণী সেই অনুপমের কথা ভেবে অন্য কোথাও বিয়েতে রাজি হচ্ছে না। সে মনের কষ্টে না খেয়ে শুকিয়ে গেছে। অবশেষে মেয়ের কষ্টের কথা ভেবে বাধ্য হয়ে বাবা শম্ভুনাথ বাবু অনুপমের কাছে এসে হাত জোড় করে বিয়েটা আবার দেওয়ার কথা বলেন। এটা সম্পূর্ণ অনুপমের মনের আশা, মনের কল্পনা। সে মনে মনে ভাবতে থাকে যে এরকম কিছু হবে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় তেমন কিছু হয় না। এভাবে বেশ কিছুদিন চলে গেল। তারপর অনুপম মাকে নিয়ে তীর্থে গেল। ঠিক আছে, তীর্থে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, ট্রেনে বসে আছে, ট্রেনে ছোট ছোট স্টেশনে থামছে। তো কোনো এক স্টেশনে থেমেছে। যখন থেমেছে তখন অনেক লোকজন তো ওঠে আবার নামে। এরকম পরিস্থিতিতে তার কানে একটা কণ্ঠস্বর আসে যে এইখানে জায়গা আছে। ঠিক আছে, তো স্টেশনে ট্রেন থামলে কি হয়, খুব বিশৃঙ্খল একটা অবস্থা হয়। লোকজন ছুটাছুটি করে, ট্রেনে ওঠার জন্য দৌড়াদৌড়ি করে ট্রেনে ওঠে, কেউ নেমে যায়। তো এইরকম পরিস্থিতিতে অনুপম জানালা কোনো একটা বগিতে বসেছিল, তার মা সহ। তার কানে শব্দটা আসে যে শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। তো এইরকম পরিস্থিতিতে এরকম বিশৃঙ্খল একটা জায়গায় একটা নারীর কণ্ঠ তার কাছে এত সুন্দর লাগে, সেই কথাটা যেন তার কানে লেগে থাকে। ঠিক আছে, একটা কথা বলেছে এভাবে যে বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এরপর থেকে অনুপম যখনই স্টেশনে ট্রেন থামে সে জানালা দিয়ে মাথা বের করে দেখার চেষ্টা করে যে আমি যার কণ্ঠ শুনলাম তাকে দেখতে পাই কিনা। আবার সে যদি নেমে যায় তাকে তো আর দেখা হবে না। মানে কণ্ঠটা শুনে তাকে দেখার, এক পলক দেখার আগ্রহ তার মনে জেগে থাকে। সেই জন্য স্টেশনে ট্রেন থামলে সে মাথা বের করে দেখার চেষ্টা করে যে সেই নারী কণ্ঠটা কার। আচ্ছা, এইভাবে একটা রাত চলে গেল। পরের দিন সকালে একটা বড় স্টেশনে ট্রেন থামলো এবং ট্রেন পরিবর্তন করতে হবে, ট্রেন বদলাতে হবে। ঠিক আছে, তো তাদের ফার্স্ট ক্লাসের টিকিট, অনুপম এবং তার মায়ের ফার্স্ট ক্লাসের টিকিট করা ছিল। কিন্তু ট্রেন থেকে নেমে তারা দেখলো যে স্টেশনে আজ বড় বড় সাহিত্যের এত ভিড়, যেন বড় বড় সাহিত্যের কোনো একটা দল কোথাও যাচ্ছে। তখন সে ফার্স্ট ক্লাস সিটের আশা ছেড়ে দিল, সেকেন্ড ক্লাস বগিতে ওঠার চেষ্টা করলো এবং উঠতে গিয়ে ওঠার চেষ্টা করছিল তখন ওই একটা মেয়ে উকি মেরে জানালা দিয়ে উকি মেরে বললো যে আপনারা আমাদের গাড়িতে আসেন, এখানে জায়গা আছে। ঠিক আছে, তখন সেই আশ্চর্য মধুর কণ্ঠ, অর্থাৎ আমার কণ্ঠটা শুনে অনুপম বুঝতে পারে এই কণ্ঠ সেই কণ্ঠ, এবং সে তার মা সেই জায়গায় উঠে যায়। সে এতটা বিভোর হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, সেও গাড়িতে মানে মেয়েটাই মালপত্র জিনিসগুলো তাদের কাছ থেকে টেনে টেনে গাড়িতে ওঠায় এবং অনুপম অন্যমনস্ক হয়ে উঠে যায়, তার ক্যামেরাটা সেখানেই পড়ে রয়। ঠিক আছে, আচ্ছা, তারপর সেই মেয়েটাকে তারা লক্ষ্য করে যে মেয়েটা তার সাথে 3-4টা ছোট ছোট মেয়ে আছে, তাদের সাথে সে খুব সাবলীলভাবে এত সুন্দর করে কথা বলছে, হাসছে, চানামুখ কিনে খাচ্ছে, এবং মেয়েরা একটু পর পর বায়না করছে সেই গল্পটা আবার বলো, সেই গল্পটা আবার বলো। সে আবার বলছে এবং তার বলার ভঙ্গিমা, তার কথা এত সুন্দর। অনুপম বুঝতে পারে যে মেয়েরা বারবার কেন গল্প শুনতে চায়, আসলে তার কথা শুনতেই ভালো লাগে। ঠিক আছে, তো এইভাবে অনেকটা সময় চলে যায়। মাঝে একটা ঘটনা ঘটে, ওই
বড় সাহেবদের দু তিনজন এসে ওই যে তাদের সিটটা দখল করার চেষ্টা করে, স্টেশন মাস্টারকে বলে তাদের সিটটা নেওয়ার চেষ্টা করে, বলে যে এই সিটগুলো আগে বুকিং দেওয়া ছিল। তো অনুপম উঠে যাচ্ছিল, কিন্তু মেয়েটি তাকে উঠতে দেয় না, ধমকে বসিয়ে দেয় যে আপনি চুপ করে বসেন, এখানে কোনো বুকিং ছিল না, আমরা এই সিট ছাড়বো না। এভাবে যখন তারা পেরে ওঠে না, তখন সেই সিট দখলে আসা ছেড়ে দিয়ে তারা আরেকটা বগি স্টেশন মাস্টারকে বলে আরেকটা বগি সংযোজন করে বিষয়টা ম্যানেজ করে নেয়। ঠিক আছে, তারপর নামার একটু আগে অনুপমের মায়েরও মেয়েটাকে খুবই ভালো লাগে। মেয়েটার মধ্যে একটু ছেলে মানুষই ভাব আছে, আবার সেটাকে বেয়াদবি বলা যায় না, এরকম। তো একটা পর্যায়ের শেষের দিকে এসে মাটা থাকতে পারে না, তাকে প্রশ্ন করে যে তোমার নাম কি? মেয়েটি বলে আমার নাম কল্যাণী। তখন অনুপম এবং অনুপমের মা চমকে ওঠে এবং বুঝতে পারে এই সেই কল্যাণী। তো আরও নিশ্চিত হওয়ার জন্য মা জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? তখন মেয়েটি বলে আমার বাবার নাম শম্ভুনাথ সেন, তিনি ডাক্তার। ঠিক আছে, তারপরে মেয়েটা নেমে গেল। এরপর অনুপম তো সেই আগের অনুপম আর নাই, সে নিজের ভুলগুলো অনেকটা বুঝতে পারে, একেবারে কি বলে মানে পরনির্ভরশীল মেরুদণ্ডহীন ছেলে যাকে বলে, একটা কথা একটা মতামত নিজে থেকে বলতে পারে না, মামার দিকে তাকিয়ে থাকে, মামার উপর নির্ভরশীল হয়ে থাকে। তো এই তার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে সে কিছুটা উপলব্ধি করে এবং মেয়েটার প্রতি প্রচণ্ড ভালো লাগা কাজ করে। সব মিলিয়ে সে আর মামার কোনো নির্দেশ মানে না, মায়ের কথাও শোনে না। সে করে কি, ওই যে মেয়েটাকে যেখানে দেখেছিল কানপুরে, সেখানে চলে আসে, সেখানে চলে এসে স্থায়ীভাবে থাকা শুরু করে। এবং যেহেতু মার একমাত্র ছেলে, বাধ্য হয়ে ছেলের কাছে মাও চলে আসে। তারপর সে শম্ভুনাথ বাবুর কাছে যায়, গিয়ে আবার বিয়ের কথা বলে। তখন শম্ভুনাথ বাবু রাজি হলেও মেয়েটি আর রাজি হয় না। মেয়েটি বলে যে সে আর বিয়ে করবে না, সে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছে, দেশের যত নারী আছে তাদের শিক্ষার দায়িত্ব সে নিয়েছে, সে আর বিয়ে করবে না, সে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করবে। এরপর তবু অনুপম আশা ছাড়ে না। আশা ছাড়ে না মানে এই নয় যে সে মেয়েটিকে বিয়ে করার আশায় আছে, সে এই আশায় আছে যে তবু তো মেয়েটি তার সঙ্গে কথা বলছে, যোগাযোগ রাখছে। ঠিক আছে, মেয়েটি কাজ করে, কাজে সে টুকটাক সাহায্য করে, সঙ্গ দেয়, পরামর্শ করে, মত বিনিময় করে। এই যে এইটুকু পাচ্ছে, এতেই অনুপম সন্তুষ্ট। দেখো, তখন আমার বয়স ছিল 23, এখন হয়ে গেছে 27, এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। মানে সেই সে যে মা মামার কথার বাইরে নড়তো না, সেই মানসিকতাটা তার একটু বদলেছে এবং নিজের ঠিকানাটাও সে ছেড়ে, নিজের স্থায়ী আবাস ছেড়ে সে চলে এসেছে, সেটাই। আচ্ছা, শেষ অংশটা আমি একটু পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই। আমার মন বলে এই তো জায়গা পাইয়াছি, মানে এটা যে পেয়েছে এতেই সে সন্তুষ্ট। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। আচ্ছা, তাহলে দেখো, ছোট গল্প মানেই হচ্ছে তোমরা জানো, ছোট গল্প মানেই হচ্ছে যে
মানুষের দীর্ঘ জীবনের কোনো একটা সময় বা কোনো একটা ঘটনা নিয়ে গল্পটা হবে, এবং গল্পটার শেষটা এমন হবে কিছুটা আকস্মিকতা থাকবে। আর গল্পটা শেষ হলেও তার রেশ পাঠকের মনে থেকে যাবে। ঠিক আছে, এই যে একটা আকস্মিকতা বা অতৃপ্তি, দেখো আমাদের পাঠকদের মনে একটা জিজ্ঞাসা থেকে গেল যে পরবর্তীতে তাদের আদৌ বিয়ে হবে কিনা। ঠিক আছে, এই যে গল্পটার রেশটা আমাদের মধ্যে থেকে গেল, ভাবনাটা আমাদের মধ্যে থেকে গেল, এখানেই ডিসমিস হয়ে গেল না। ঠিক আছে, এই হচ্ছে ছোট গল্প। প্রিয় শিক্ষার্থী, আমরা পড়লাম অপরিচিতা গল্পটা। তোমরা বাসায় অন্তত 2বার গল্পটা রিডিং পড়বা। এটা সাধু ভাষায় দেয়া আছে। হ্যাঁ, যদি বাসায় রিডিং না পড়ো, কারো মুখে শোনা আর বই থেকে পড়ার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। তোমাকে বইয়ের সঙ্গে পরিচয় ঘটাতে হবে, বইয়ের ভাষা তোমাকে বুঝতে হবে, বইয়ের সঙ্গে পরিচয় হতে হবে, তাহলে তুমি কোশ্চেন অ্যান্সারগুলো পারবে।